সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্লেষক ডক্টর জামিল আহমেদ, সঙ্গে আছেন রাজনীতিক ফয়সাল আহমেদ বাহার। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 2রা ফেব্রুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 বিরোধী দলের কণ্ঠ রোধ করতে হত্যার রাজনীতি করছে সরকার। 2012 ব্যাংক খাতে চরম অরাজকতা। 2013 পদ্মা সেতুতে এডিবিও থাকছে না। 2015 সেই লাশটি নিখোঁজ ছাত্রদল কর্মী আরিফের। 2016 হরতালে ভাঙচুরের মামলায় জামাত শিবিরের 15 নেতাকর্মীর যাবজ্জীবন। 2017 নির্বাচন কমিশন গঠন, অনুসন্ধান কমিটির দিকে তাকিয়ে সবাই। 2018 36 বিশ্ববিদ্যালয় 8 কলেজে মাদক বাণিজ্য অপরাধীর তালিকায় ছাত্রনেতা, পুলিশ গ্রেপ্তারে গড়িমসি। 2019 অবৈধ শিক্ষার্থীকে বের করে দেয় হলকক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তালা। 2021 আকাশপথ ভাড়া নিয়েও দুর্নীতি। 2022 বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র, কংগ্রেস সদস্য মিকাস। 2023 শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, ভোটে আগ্রহ কম। শুরুতেই ডক্টর জামিল আহমেদ, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। 2010 সালের একটি সংবাদের শিরোনামে দেখছি, বিরোধী দলের কণ্ঠরোধ করতে হত্যার রাজনীতি করছে সরকার। এমন অভিযোগ করেছিল ওই সময় বিএনপি বা বিরোধী দলের পক্ষ থেকে। বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করতে হবে কেন, বা যদি বিরোধী দলকে কথা বলতে না দেয়া হয় বা মানুষকে যদি কথা বলতে দেয়া না হয়, সেক্ষেত্রে রাজনীতি বা দেশের গতিগন্তব্য কোথায় গিয়ে দাঁড়ায়? বিশেষ করে এই অবস্থাটি আমাদের মনে এমনভাবে দাগ কেটেছে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন বিভিন্ন গণমাধ্যমে কথা বলতেন, তারা একটা লিটারেচার ব্যবহার করতেন যে আমরা রাজনৈতিক স্বাধীনতায় বিশ্বাসী, আমরা ট্র্যাডিশনাল রাজনীতি করি না, মানুষের ভয়েসকে আমরা সম্মান করি, বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ ভালো আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যেই ব্যক্তি বা যারা সৎ এবং সত্য কথা বলতেন তাদেরকে বিভিন্নভাবে, এবং আমরা এমনও দেখেছি যে অনেককে, শুধু তাদেরকে নয়, তাদের পরিবারের সদস্যদেরকেও বিভিন্নভাবে নিগৃহীত করা, প্রেশারাইজ করা হয়েছে যাতে করে কণ্ঠরোধ করা যায়। এটি মূলত হচ্ছে একটা ফ্যাসিবাদী চিন্তার মানুষের মধ্যে যে মাইন্ডসেটটা থাকে সেটাকে সে প্রকাশ করে একভাবে মানুষের সামনে, ফ্রেমিংটা করে যে আমি মানতে বাধ্য করা। আর দ্বিতীয় হচ্ছে, যেমন ধরেন তাকে এমনভাবে আপনি একটা মনস্তাত্ত্বিকভাবে একটা চাপে রাখলেন যাতে করে সে ওই ব্যক্তিকে এক ধরনের প্রশংসা করতে বাধ্য হয় এবং কোনো ধরনের সমালোচনা শেয়ার করে না। এই বিষয়গুলো মানুষের মধ্যে পুঞ্জীভূতভাবে যখন জমে অনেক দিন ধরে এটি জমেছিল, সেটির রিপারকেশনটা এই জুলাই আন্দোলনের সময় হয়েছে। যদিও আমরা এটাকে হয়তো দেখি যে একটা স্টুডেন্ট মুভমেন্ট বা ইয়াং জেনারেশন, মূলত পুরো নেশন কিন্তু এটার পেছনে ছিল, প্রতিবাদটা করেছে। একাডেমিক পার্ট টাইম বললাম, প্র্যাকটিক্যালটা হচ্ছে এই ঘটনা থেকে যে লেসন্স লার্ন বা আমরা যদি শিক্ষা না গ্রহণ করি, যে একইভাবে কিন্তু আমরা আবারও রাজনৈতিক একটা পট পরিবর্তন ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেখতে যাচ্ছি। সিস্টেম রোল করতে থাকে, রাইট, করতে থাকে। তো রাজনীতিবিদরাই যখন স্টিয়ারিং হুইলে বসেন সংসদে কিংবা পলিসি মেকার হিসেবে, তাদেরও যদি ওই মাইন্ডসেটের পরিবর্তন না হয়, মানুষের মধ্যে যদি দিনে 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 পুঞ্জীভূত ক্ষোভগুলো এইভাবে জমা হয়, এটা বাংলাদেশের জন্য একটা ভালো সিগন্যাল না। এটি কেন ভালো সিগন্যাল না? বাংলাদেশে মানুষ যে প্রয়োজনের টাইমে প্রতিবাদী হয়ে ওঠে তার এক্সাম্পল আমরা ধরেন 71-এ দেখেছি, আমি সেখান থেকে বলি, 90-তে দেখেছি, আবার এইবারও দেখেছি। তার মানে হচ্ছে মানুষ কিন্তু এগুলোকে রিসিভ করে না। আপনি যদি মানুষকে বলতেন, মানুষের মধ্যে ক্ষোভ জমতে থাকে এবং এটা বিভিন্ন ফর্মে এটা মানুষের সামনে আসে। যেমন ধরেন ইয়াংরা হয়তো তার প্রকাশভঙ্গি একরকম,
যারা ধরেন একটু মিডল এজে তারা একরকম, যারা একটু সিনিয়র তারা একরকম, কিন্তু প্রত্যেকে এটা প্রকাশ করতে দিতে হয়। যদিও আমরা প্রায় গণমাধ্যমে মানে শুনি যদি ক্ষোভ প্রকাশ করার বা মত প্রকাশ করার সুযোগ থাকে তাহলে ওই বিষয়গুলো ধীরে ধীরে রিডিউস হতে থাকে। রাইট, আপনি নিশ্চয়ই আর লক্ষ্য জমতে করবেন। দিলে সেটি Right. একেবারে অবশ্যই, যেমন ধরেন আগ্নেয়গিরি হয়ে যেতে রাইট, পারে। আমরা বিভিন্ন মাধ্যমে আমেরিকার যেই ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের যারা প্রার্থী হয় তাদেরকে দেখবেন জনগণ ওপেনলি তাদের মতামত প্রকাশ করে। ইভেন আমেরিকার জনগণ রাষ্ট্রের প্রেসিডেন্ট সম্পর্কেও কনস্ট্রাকটিভ বলেন যে আমি মনে করি যে এই পলিসিটা ঠিক না, এটা চেঞ্জ হওয়া দরকার। তার মানে কি, সেরকম একটা ফ্রিডম অফ স্পিচের পরিবেশ সেখানে রাখা হয়। তো আমি যদি বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ভালো প্র্যাকটিসগুলিকেও আমার দেশে নিয়ে আসতে চাই, এই জায়গাতে রাজনীতিবিদদের যথেষ্ট একটা লেসন নিতে হবে আগামী দিনে, যে আমি জনগণকে শুধু মুখে যদি বলি। মানে জামিল ভাই, নেক্সট গভর্নমেন্ট যেই আসুক ভোটের মাধ্যমে, 12 তারিখের ভোটের মাধ্যমে, তাদেরকে মোটা থেকে আসলে মানুষকে কথা বলতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে। রাইট, এবং যদি এটা হয় যে জনগণ সকল ক্ষমতার উৎস আমি মুখে বলি, বা আপনি দেখবেন যে আপনি নিজে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিকে খেয়াল করবেন, নিউজ পেপারগুলোর নিচে লেখা থাকে আমি জনগণের পক্ষে, অমুকের পক্ষে নই, আমি অনেকগুলো মটো থাকে মূল বক্তব্য, কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন যে ওই গণমাধ্যমটি আসলে ওই মটোটা ফলো করে কিনা। আমি মাঝে মাঝে খেয়াল করি, অনেকে বলে যে আমি আমি জনগণের পক্ষে, আমি রাজনৈতিক দলের পক্ষে নই, আর অনেক ধরনের ভালো ভাষা থাকে। ঠিক রাজনৈতিক দলগুলো এই কাজটা করে, তাদেরও কিন্তু এরকম একটা মূল বক্তব্য আছে সবগুলো দলের। গণতন্ত্রেরও মূল বক্তব্য হচ্ছে জি, মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন। সেটাই। কিন্তু মূলত আমরা বাংলাদেশের এতদিন ধরে যেই এক নিষ্পেষিত গণতন্ত্র, যেটি আমরা মানে গণতন্ত্রের নামে নিষ্পেষণ, রাইট, নিষ্পেষিত তো গণতন্ত্র এক্স্যাক্টলি হয় না। নয়, কিন্তু দু একটি অনুষ্ঠানে আমরা এখানে আলাপ করেছি, আলোচনাটা উঠেছিল যে একটা রাষ্ট্রপ্রধান যখন দেশে বাইরে যান, উনি ফিরে এসে এমন একটা অর্কেস্ট্রেটেড একটা প্রেস কনফারেন্স করতেন যেগুলো আজকালকার মানুষের মনের মধ্যে বেঞ্চমার্ক হয়ে আছে, যে প্রেস কনফারেন্স বোধহয় এরকমই হয়, যে প্রশংসা করতে হবে, প্রশ্ন করা যাবে না। কিন্তু ঠিক আমরা লক্ষ্য করব সামনে যারা আসবেন তারা কিভাবে প্রেস কনফারেন্সগুলো করেন। মানে প্রশংসা নয়, এক্স্যাক্টলি, তারা কি এমনটা করেন কিনা যে না আপনি বলেন যে কোন দিকটা আমি এক মাসে আমার করার কথা ছিল আমি করি। সমালোচনা নেয়ার মানসিকতা রাখতে হবে, সেটাই, এবং সমালোচনা করতে রাইট। দিতে এবং হবে। লাস্ট সেন্টেন্স হচ্ছে সাইদ ভাই, যে যেটা আপনি শব্দটা বললেন ফ্রিডম অফ এক্সপ্রেশনটা এমন জিনিস, এটা হচ্ছে আমি মুখে বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি একটা ব্যক্তিকে প্রশ্ন আরোপিত করে দেওয়া হয় যে আপনি এই প্রশ্নটা করবেন, আপনি এটা করবেন না, তার মানে হচ্ছে আমি মূলত এই শব্দটার অর্থই বুঝি নাই, যারা এটা করে আর কি। আসলে বাহার ভাই, আপনার কাছ থেকে একই বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। আপনি তো সরাসরি রাজনীতি করছেন, আপনার দলে কি মত প্রকাশের স্বাধীনতা আছে? আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন? যদি না পারেন, আমাদের সামনে ঘুরে ফিরে কিন্তু 24 কেমন জানি লাল রক্তের হাতছানি দেয়। 24 এক ধরনের ভীতি তৈরি করে, যেমনি 24 সম্ভাবনা তৈরি করেছিল তেমনি ভীতিও তৈরি করে। আপনি কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বা আপনার দলের মধ্যে গণতন্ত্র চর্চা বা মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছেন? আপনি চর্চা করতে পারছেন? হ্যাঁ, বাংলাদেশের যে প্রেক্ষাপটে আপনারা ফ্রিডম এক্সপ্রেশনের ব্যাপারে যেটা বললেন, সেটা সত্য যে অতীতে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোতে মত প্রকাশের স্বাধীনতা খুব সীমিত ছিল। সীমিত ছিল না, মানে একদম ছিল, মানে কমই ছিল আর কি। তো কম থাকলেও তো থাকা হয়, আদৌ ছিল কিনা? ছিল, কোনো না কোনো পর্যায়ে তো আমাদের মধ্যে ছিল। এবং আমরা গত 16 বছরের যে ফ্যাসিস্ট শাসন আমলের কথা বলেছি, যেখানে আমাদের মতামতটাকে সারপ্রেস করা হয়েছে, আমাদের কথা বলতে দেওয়া হয় নাই, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এরপরে আমরা একটা পরিবর্তন আমাদের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান, উনি এই ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। এবং আমাদের যে 31 দফা, সেখানেও মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে। এবং আমরা দেখলাম যে আগে একজনের সমালোচনা আমাদের রাজনীতিবিদরা নিতে পারতো না, এটা সবার ক্ষেত্রে কম বেশি সত্য। কিন্তু আমরা দেখলাম যে প্রথম আলোতে তারেক রহমানের সম্পর্কে কার্টুন ছাপলো এবং তিনি সেটা নিজে শেয়ার করলেন, এবং এতে বোঝা গেল যে তিনি সমালোচনা নেয়ার মধ্যে নিজেকে তৈরি করেছেন। আবার আপনার দলের অনেক নেতাকে এরকমও দেখেছি, তারেক রহমান কার্টুন ঠিকই শেয়ার করলেন, অনেক নেতা তো ফোনে আবার অনেক সাংবাদিককে বা অনেক মানুষকে নানানভাবে তার বিরুদ্ধে মতামত দেওয়ার জন্য বা তার বিপক্ষে যায় এমন কথা বলার জন্য বা তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য হুমকি ধামকিও তো দিয়েছে, সেটিও তো দেখলাম। একই সঙ্গে দুটি জিনিসই তো দেখছি। এখন এটা আসলে আমাদের সবাই যে এখন এক তালে চলছে তা না, দু একজন
তো আছে যারা এখন আমাদের সমস্যাগুলো রয়ে গেছে, মানে এটা কি দুই একজন না বেশিরভাগই? সমালোচনা সহ্য করতে পারছে এটা না। আপনার তবে দলের প্রধান যিনি, তিনি হয়তো করছেন, তিনি চর্চা করছেন, তিনি হয়তো এটি মাঝে মাঝে সামনে আনছেন আপনাদের দলের যারা নেতাকর্মী আছে তাদেরকে বোঝানোর জন্য যে আচরণগুলো এমন হওয়া উচিত। আপনারা কি সেখান থেকে কোনো বার্তা বা কোনো লেসন এখনো পর্যন্ত নিয়েছেন? আমার কাছে কিন্তু অমন কোনো কিছু মনে হয়নি। এটা শুরু হয়েছে এবং দলের প্রধানকে অনেকেই ফলো করার চেষ্টা করছেন, এবং যারা ফলো করতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস তারা দল থেকে ছিটকে যাবেন। তিনি এগুলো সহ্য করবেন না। দল থেকে তো দেখলাম যে প্রায় 7-8 হাজার ছিটকে পড়লো, আবারও তারা ক্ষমতা চেয়ে নানানভাবে এক প্রকার বন্ড দিয়েই ফিরলেন, কিন্তু আপনি তারপরেও তো এটি থামেনি। আমরা অতীতে দেখেছি যে আমাদের শাস্তি হচ্ছে না, কেউ দলে বিশৃঙ্খলা আচরণ করছে, দলের শৃঙ্খলা মানছে না, সমাজ বিরোধী কাজ করছে, তাদের বিরুদ্ধে গত ফ্যাসিবাদ আমলে আমরা এই ধরনের শাস্তি খুব কম দেখেছি। কিন্তু তারেক রহমান সাহেব লন্ডনে থেকে এই শাস্তিগুলো দিয়েছেন এবং এখন তিনি সরাসরি তত্ত্বাবধান করবেন। সুতরাং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আগামীতে কেউ মত প্রকাশের স্বাধীনতা বাধা দিবে, কেউ সমাজ বিরোধী কাজ করবে, কেউ অপোনেন্টকে দমিয়ে রাখার চেষ্টা করবে, তাদেরকে বাহার ভাই, ক্রিটিসিজমকে আপনারা পলিটিশিয়ানরা কিভাবে দেখেন? একজন ক্রিটিককে বা তার ক্রিটিসিজমকে কিভাবে দেখেন? এটা আমি ব্যক্তিগতভাবে প্রতিপক্ষ বা শত্রু এরকমই তো নাকি? আমি আমার সমালোচককে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে সে আমার জন্য একজন উপকারী ব্যক্তি, যে আমার ভুল ত্রুটিগুলো সে আমাকে ধরিয়ে দেবে, আমি তার সমালোচনায় নিজেকে শুদ্ধ করব। এবং আমাদের দলের প্রধান এভাবেই, তিনি এখন দেখেন তার জনসভাগুলোকে একটা আলোচনা সভার মতো তিনি নিয়ে যাচ্ছেন এবং তিনি মতামত নিচ্ছেন। অবশ্যই তিনি ভিন্নমত তিনি সহ্য করতে পারবেন, এজন্য নিচ্ছেন। কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন প্রতিবাদ জানিয়েছিল, কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তিনি দল থেকে নির্দেশ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসছেন, যে যে যার মতামত প্রকাশ করতেই পারে। সেখানে তার জন্য অতীতের মতো কেউ মত প্রকাশ করছে, কেউ ভিন্ন মতের একটা অনেক প্রশ্ন রাজনীতিক কিন্তু দেখছি আবার দেখিয়েও দিচ্ছে। হ্যাঁ, এটা আপনার অনেক রাজনীতিবিদ, আমরা যে সমস্যা পুরোপুরি সলভ হয়ে গেছে রাতারাতি ওভারনাইট সেটা আমরা বলছি না, তবে সেটা আমরা অবশ্যই আশাবাদী বাংলাদেশের আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে, তারেক রহমানের ভিশনের বাংলাদেশ হবে। তারেক রহমানের ভিশনের কথা বলে যেভাবে আপনারা প্রশংসা করলেন, তারেক রহমানের সমালোচনা করার কি সুযোগ বা সাহস আপনারা রাখেন? অবশ্যই রাখি, যদি ওই ধরনের কোনো ঘটনা ঘটে। উনি দেশে আসবার পরে বা ওনার কোনো কথাবার্তায় আপনার কি মনে হয়েছে যে উনি কিছুটা ভুল করতেও পারেন? এরকম কোনো কাজ মানুষ মাত্রই ভুল করবে, এরকম মনে হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা লিডারের কিছু ভুল ভ্রান্তি হইতেই পারে। সেগুলো নিয়ে কি আপনি ব্যক্তিগতভাবে আপনি বা আপনারা কথা বলছেন? আমরা অবশ্যই ভয়েস রেজ করব আমাদের দলীয় ফোরামে বা কোনো মত প্রকাশের অন্য ফোরামে স্বাধীনতা পাচ্ছেন? আমরা ফোরামে কথা বলবো, প্লাস আমরা সংবাদপত্রে আমার মতামত দিতে পারি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তিনি এটার জন্য কাউকে শাস্তি দিবেন বা ভিন্নমত সহ্য করবেন না, এটা আমার কোনোভাবেই মনে হচ্ছে না। আপনি কি জামিল ভাই বিশ্বাস করেন? রাইট, ইংরেজিতে একটা প্রবাদ আছে সৈয়দ ভাই, সিইং ইজ বিলিভিং, মানে আমি যখন দেখব তখন আমি বিশ্বাস করব। এই যে রাজনৈতিক রেটরিক যেগুলো আছে, তারা বলে যে আমি আমার সমালোচককে আমার বন্ধু মনে করি বা আমাকে যিনি শুনতে ভালো লাগে, হ্যাঁ খুব শুনতে ভালো লাগে। এই রেটরিকগুলো বাস্তবে প্রমাণ হবে যখন আমরা দেখব যে একজন রাজনৈতিক কর্মী, একজন সাংবাদিক ফোন তুলে বলেছেন যে আচ্ছা আপনি তো কথার কথা মেট্রো রেলে খরচ বেশি, মনোরেলের কথা বলেছিলেন, সো মনোরেল করার জন্য পরিকল্পনা কি করেছেন কিনা, কতটি করেছেন, কবে নাগাদ বাস্তবায়ন করবেন, এরকম স্ট্রেইট প্রশ্ন যখন করতে পারবে বাংলাদেশে মানুষ দেখবে, তখন কিন্তু মানুষ বিশ্বাস করবে এটা যে না কালচারটা, সংস্কৃতি। জামিল ভাই, অমন পরিবেশ কি প্রত্যাশা করছেন? ওয়েল, আমি কিন্তু সাইদ ভাই আশাবাদী, বিকজ যেই চেঞ্জ আমরা এতদিন প্রত্যাশা করলাম, এখনো যদি সেটা না দেখতে পারি তাহলে আমি কেন পুরনো ব্যক্তিকে বিদায় করলাম? বিকজ আমি তো কিছু চেঞ্জ দেখতে চাই সমাজে, এবং সেই চেঞ্জগুলো যদি মানুষের কল্যাণে না লাগে, আপনি যখন কোনো রাস্তায় চলতে যাবেন দেখবেন যে সাধারণ মানুষ কিছু তাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে কথা বলে প্রচুর পরিমাণে। কিভাবে কথা বলে? যেমন ধরেন রমজান আসছে সামনে, এখন মানুষ প্রথমেই জানতে চায় রমজানের দ্রব্যমূল্য বাড়বে কিনা। তার কাছে কিন্তু অন্য বড় রাষ্ট্রীয় বিষয় জরুরি না। আমি যখন আজকে এই প্রতিষ্ঠানে আসছিলাম, আজকেও আমি খেয়াল করলাম মানুষ বলছে যে স্যার এবার আমি দেখতে চাই রমজানে জিনিসপত্রের দাম বাড়বে কিনা। কেন বলছে এটা? কোনো সিন্ডিকেট তো এখন নাই। আমরা আগে বলতাম রাজনৈতিক সিন্ডিকেট ছিল, এখন তো কোনো সিন্ডিকেট থাকার কথা না, তাহলে তো জিনিসের দাম বাড়ার কথা না। 12 তারিখের পরে তো আবার সিন্ডিকেট হবার সুযোগ তৈরি হবে না। এই জায়গাতেই আমি আসতে চাইছিলাম সাইদ ভাই, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে রেটরিকগুলি ব্যবহার করে, সেটি যদি বাস্তবে সে চেঞ্জটা না আনতে পারে, মানুষের একটু আগে যে আমরা আলাপ করলাম মত প্রকাশের স্বাধীনতাটা হচ্ছে ওইটা যে আপনি স্ট্রেট বলতে পারবেন যে ভাই আপনি আমি কষ্টে আছি, নির্বাচনের আগে আপনি এই কথাটা বলেছিলেন,
কিন্তু আপনি কিন্তু করছেন ভিন্নটা। ইভেন এই ক্ষেত্রে সাহিদ ভাই গণমাধ্যমে একটা বড় রোল প্লে করতে পারে। ওই যে আগের কথোপকথনগুলো, বেঞ্চমার্কগুলো, যে আমি ইলেকশনে বিজয় অর্জনের জন্য এগুলো 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 প্রমিস করেছিলাম, এখন আমি করছি অন্যটা, এটি কম্পারেটিভ তথ্য তুলে ধরে বলতে পারে যে দিস ইজ ইয়োর কমিটমেন্ট এবং এই আপনি করছেন এখন। অথবা রাজনৈতিক দলগুলো তো এটিও পারে যে সামনে যেহেতু 12 তারিখ নির্বাচন, তারা আসলে এই জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলো সমাধানের জন্য কে কি করবেন, কোন দল কি করবেন, এটি সিটিজেন চার্টার আকারে Right. বিভিন্ন মহল্লায় একদম টাঙিয়ে তাই। দিতে পারে, একদম তাই। যাতে তাদের আসতে যেতে এটি চোখে পড়ে। অবশ্যই আমি এই অঞ্চলের জন্য আমার এই সমস্যা প্রায়োরিটি সমাধান কাজ করব। এই 15টা। ধরো যাক বাড্ডার যে সমস্যা সেটা উত্তরার সমস্যা না, না, অঞ্চল ভিত্তিক সমস্যা। রাইট। আপনি যখন কথা বলছিলেন, আপনার দলের চেয়ারপারসন সেদিন ভাষণ থেকে যখন কথা বলছিলেন, প্রতিটা লোক বলছে আমাদের এখানকার সমস্যা হচ্ছে বস্তিবাসীর রিহ্যাবিলিটেশন, এইটাই বলেছে। তারা কিন্তু অন্য বিষয়ে কথা বলেনি, যদিও বিভিন্ন কার্ড বা অন্য বিষয়ে বলা হয়েছে, তারা ওইটাতে আগ্রহ দেখায় নাই। তারা বারবার বলছে এখানে স্লাম ডেভেলপমেন্ট হচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি, তারা চিহ্নিত করেছে অলরেডি। ইনফ্যাক্ট আমরা তারেক রহমানকে দেখেছি, যেমন গাজীপুরে একটি সমাবেশে তিনি বলেছেন, একটি খালের কথা বলেছেন এবং একটি ওভারপাসের কথাও বলেছেন। জি। এভাবে যদি ধরুন ওই এলাকাতে গিয়ে ওই প্রতিশ্রুতিটা টাঙিয়ে দিই, অবশ্যই যে আমি এটা কমিটমেন্ট করেছিলাম এবং এটা বাস্তবায়ন করবে স্থানীয় সংসদ সদস্য, এবং সংসদ সদস্য কত বাজেট পেল, কি পেল, জনগণের সামনে ওপেনলি ডিসক্লোজ করতে হবে। এটি ইমপ্লিমেন্ট তো করবেন সরকার করবে, কিন্তু স্থানীয় যে জনপ্রতিনিধি থাকবে তিনি হয়তো এটি ডিমান্ড দেন, উনি এটা সংসদে তুলে ধরেন। এইটাই হচ্ছে একটা জায়গা যেখানে জনগণ আসলে ভয়েস রেজ করতে পারে, জনগণ নিজে ওনারশিপ ফিল করতে পারে, তখনই সে বুঝবে যে আমি যে চেঞ্জ চেয়েছিলাম সেই চেঞ্জ এখন পাচ্ছি। আদারওয়াইজ আপনি দেখবেন যে এর আগে দেখতাম অতীতে সংসদ সদস্যদের কাছে মানুষ গেলে ডিও লেটার, এর আগে আমরা দেখেছি যে ভিত্তিপ্রস্তর এক্স্যাক্টলি তাই, এবং ভিত্তিপ্রস্তরের ক্ষেত্রে এত ইনোভেশন ছিল। ঢাকার আপনি দেখবেন স্টেডিয়ামের ওখানে প্রচুর ভিত্তিপ্রস্তর বানানো হয়, হ্যাঁ। এখানে এগুলি নিয়ে স্থানীয় নেতারা এলাকায় চলে যেত। যিনি বড় নেতা উনি ঢাকা থেকে ডিজিটালি উদ্বোধন করতেন, উনি যেতেন না, উনি ডিজিটালি উদ্বোধন করে দিতেন, ওনারা ওইটা সিমেন্ট দিয়ে লাগিয়ে দিত। এরকম একটা নেক্সাস তৈরি হয়েছিল যে ওনার এলাকায় যাওয়ার দরকার নেই, বিকজ উনি তো জনগণের ভোট চাননি বা পানও নি, যে কারণে এলাকায় যাওয়া বন্ধ করে দিয়েছে। একসময় রিবন কাটিং, ফিতা কাটা, ভিত্তিপ্রস্তরের জন্য নেতারা এলাকায় যেতেন, শেষের দিকে দেখলাম কেউ যেতেন না এলাকায়, না দরকার নেই, এবং একসাথে 40-50টাকে উদ্বোধন করে দেওয়া হতো। একসাথে উদ্বোধন করা এই হতো। সংস্কৃতির পরিবর্তন যদি মানুষ দেখতে না পায়, মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ যেটা আমরা বলছি প্রতিবাদের স্টাইলগুলো তারা জেনে গেছে অলরেডি। সো রাজনীতিবিদ উদ্বোধনের ধরন যেমনি আপনারা বদলেছেন, জি, প্রতিবাদের ধরনও মানুষ অবশ্যই অবশ্যই সেটি। জি, বাহার ভাই, এই যে মানে জামিল ভাই যেটি বললেন, ডক্টর জামিল আহমেদ, যে এখনই আপনারা পাড়া মহল্লায় বা অঞ্চল ভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে যদি এখনই এলাকায় এলাকায় বা মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যে এই এলাকার জন্য এই সমাধান, এই সমস্যার জন্য এইভাবে কাজ করবেন, সেটি যেতে পারে। এটি কি আপনার দল বা রাজনীতিকরা এই প্রতিশ্রুতি না দিয়ে এই কাজগুলো করলে কেমন হয়? আচ্ছা, এটা ভালো কথা বলেছেন আপনি, যে আমাদের অঞ্চল ভিত্তিক সমস্যাগুলো অ্যাড্রেস করা। ধরুন আপনি চাঁদপুরের মানুষ, চাঁদপুরে যে ক্রাইসিস আছে, চাঁদপুরের যে মনে করেন চাঁদপুর 1 ধরে নিলাম, চাঁদপুর 1-এর এই 5টি সমস্যা আছে, একেবারে মোটা দাগে এই 5টি সমস্যার সমাধান করলে চাঁদপুর 1 আসনের বাসিন্দাদের অনেক কষ্ট লাঘব হবে। সেইগুলো আপনারা লাগিয়ে দেন মোড়ে মোড়ে, হ্যাঁ, সেটা বেটার হয় না? যে স্থায়ীভাবেই লাগিয়ে দেন যে এই কাজগুলো করবে। তো যখন আপনার দলের কোনো নেতারা যাবে তখন তাদের চোখে পড়বে যে এই সংকটটি নিয়ে বা এই সমস্যাটি নিয়ে আমরা কাজ করব। সেভাবে করলে কিন্তু একটা বেটার পদ্ধতি হতে পারে। এক্ষেত্রে লুটপাটও অনেকটা কমে যেতে পারে আমার কাছে মনে হয়, কারণ চোরাগুপ্তা ফাইল বা চোরাগুপ্তা প্রজেক্ট আর থাকে না। না, সেটি। আচ্ছা, এক্ষেত্রে আপনি খুব ভালো বলেছেন যে আমরা ওই যে ভাই বললেন যে সংস্কার, যে মানুষের দৈনন্দিন সমস্যাগুলো মানুষ বেশি সংস্কার তো জীবনমানেরও সংস্কার আছে। পাশাপাশি তারেক রহমান সাহেব এটা বলছেন যে আমাদের নিত্যদিনের সমস্যাগুলো আমাদেরকে আগে অ্যাড্রেস করতে হবে। আপনি চাঁদপুর 1 আসন উদাহরণ দিয়েছেন, আমি 3 আসনের বাসিন্দা, এবং আগের থেকে আমাদের ক্যাম্পেইনের স্টাইল চেঞ্জ হয়েছে। আগে যেমন আমরা জনসভার মিছিল করে ভোট চাওয়া শেষ করতাম, এখন আমরা 5টা দলের 5 জনের একটা টিম করে, এরকম কয়েক হাজার টিম আছে আমাদের চাঁদপুরে, তারা ঘরে ঘরে যাচ্ছে, মহল্লায় যাচ্ছে, প্রত্যেকের সমস্যাগুলো নোট ডাউন করছে। অথবা এটাও তো পারেন যে ধরুন একটি ভাঙা রাস্তা, এই রাস্তাটি আপনারা বানিয়ে দেবেন, ওই ভাঙা রাস্তায় এখন পাশে লিখে দেন যে এই রাস্তাটি আমরা সংস্কার করব বা নির্মাণ করে দেব।
জামিল ভাই কি বলেন, এভাবে করলেও তো একটা যে বেটার অবশ্যই। আমাদের এই কাজগুলো অলরেডি হচ্ছে। চাঁদপুর 3-এ আপনি জেনে দেখবেন, চাঁদপুরের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাই বিএনপির ধানের শীর্ষের প্রার্থী, ওনার পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে, গ্রুপগুলো নোট করছে, উনি নিজেও যাচ্ছেন, সাথে একজন থাকছে, নোট করছে, যেগুলো উনি নিজের অর্থায়নে করতে পারেন করে দিচ্ছেন, যেগুলো গভর্নমেন্ট আসলে করা যাবে তখন ওগুলা লিখে রাখছেন। কোনো জনগণ কোনো জনপ্রতিনিধির নিজের টাকায় কোনো কিছু করুক, এটি কিন্তু এটা চায় জনগণ না, চায় না। তবে ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু রাষ্ট্রের টাকা জি, আবার তার অপচয় নিজের না হোক, না না হ্যাঁ। তার নিজের টাকা না হয়ে না যায়, হোক, সেটা এটি চাই। অবশ্যই। এখন এটা হচ্ছে আমি যেটা নিজের টাকা বললাম, ধরুন একটা বাড়ির রাস্তা, সেটা একদম ভাঙাচোরা, কোনোভাবে যাওয়া যাচ্ছে না, কিছু ইট বালি সিমেন্ট ইট হলে এটা করা যায় অল্প কিছু খরচ, বা একটা টিউবওয়েল একদমই মানুষ সমস্যায় আছে, যে আমি রাজনীতিবিদ যদি সামর্থ্যবান হয় তার টাকাও তো জনসেবায় কিছু না কিছু না, লাগে, এটি দরকার নেই, এটিও চায় না করে জনগণ। বাংলাদেশের না না না, মানুষ করে। জনগণ তো এটি চায় না যে চায় না। আপনার টাকায় আরেকজনের বাড়ির রাস্তা বানিয়ে দেবেন, এটি exactly, জনগণ কিন্তু কখনোই চায় না। তারপরেও সবাই জামিল অনেককে ভাই, আপনি কি বলেন? এখানে আমি করতে একটু চায়। সংযোগ করি না, এটা জনগণ চায় না একদমই। যেমন ধরেন আমরা সাম্প্রতিককালে এই গত সরকারের শেষের দিকে দেখলাম যে বিভিন্ন রাস্তাঘাট হাফ ডান অবস্থা রয়ে গেছে, ফুল বিল তুলে নিয়ে গেছে। তার মানে কি এটা কেন ঘটতে পারলো? জনগণ জানেন না যে এটার জন্য ধরা যাক কত বরাদ্দ বরাদ্দটা ছিল কত? 1 কোটি টাকা ছিল, এই 1 কোটি টাকার মধ্যে তার পুরোটা রাস্তা কমপ্লিট করার কথা, কিন্তু স্থানীয় যারা মানে যার যে এই যারা ধরনের পকেট থেকে করে দেন, এক্স্যাক্টলি যারা এরকম কাজগুলো অনিয়মগুলো করেছে এবং যারা ধরেন রাজনৈতিকভাবে কানেক্টেড, তাদেরকে মানুষ প্রতিবাদ করতে পারে নাই, তারা এলাকার রাস্তাঘাটগুলোকে দুর্বলভাবে করে দিয়ে আবারও যাতে সেই কাজটা বিল নিতে পারে এই ব্যবস্থা করেছে। জনগণের অর্থ যদি আপনি এইভাবে ইভেন এমনটাও আমাদের এলাকায় মানুষজনকে বলতে শুনেছি যে একটা মূল প্রাক্কলিত ব্যয়ের 80% টাকাই লোপাট করে ফেলে, অনলি 20 দিয়ে কোনোভাবে কাজটা অথবা ওই যে স্টেডিয়ামের পাশে নাম ফলক, Exactly. ওটি শুধু স্থাপন করেছে। অনেক জায়গায় এরকম নাম ফলক আছে কিন্তু আসলে স্থাপনা তেমন নাই। আমি এখানে একটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আপনি যখন বারবার বলছিলেন আমাদের আরেকজন বক্তা যে আগামী দিনে হয়তো আপনি এই জিনিসটা বলবেন, প্রতিবাদ করবেন। আমরা মাঝে মধ্যে বিভিন্ন কান্ট্রিতে যখন এক্সপোজার ভিজিটে গিয়েছি দেখলাম ওখানে স্থানীয় সরকার পার্টিসিপেটরি স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলে ওই নামে তার ডিসপ্লে বোর্ড দিয়ে বলে দেয় যে এই অঞ্চলে এই কাজগুলো প্রায়োরিটি, প্রাক্কলিত ব্যয় এত, এবং এই ব্যয়ের যে অর্থ ছাড় এটি কবে হবে সমস্ত তথ্য ওখানে দিয়ে দেয়। মানে সিটিজেন জানে এক্স্যাক্টলি, সে জানলো যে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এত টাকা পেয়েছে, তার এত তারিখের মধ্যে রাস্তা শেষ করার কথা, তাকে দায়বদ্ধ করতে পারে। তো একটা ছোট ইউনিয়ন পরিষদের ছোট বাজেট যদি এভাবে ডিসক্লোজ করতে পারে, আপনি এলাকারটি কেন করতে পারবেন না? কারণ এলাকার মানুষ কিন্তু ট্যাক্স দিচ্ছে এবং এখন অনলাইন হওয়ার কারণে বেশি টাকাটা তো আসলে ওই জনপ্রতিনিধির টাকা না, তার টাকা না। জনগণের টাকাই জনগণের সামনে এক্স্যাক্টলি উপস্থাপন করবে। এই যে ফ্রেমিংটা ভিন্নভাবে এসেছে, মানুষ মনে করে যে এমপি যারা হন তার প্রচুর টাকা পার্সোনালি ডোনেট করতে পারেন, আসলে ঠিক না এটা। এই টাকাটা তার জনগণের কল্যাণে ব্যয় করার কথা, কিন্তু উনি ব্যয় করেন ওনার দলের সমর্থকদের জন্য। সাধারণ জনগণ অথবা জনপ্রতিনিধিরা দেখান যে আমি করে দিলাম। এখানে আরেকটা সমস্যা আছে, আমরা ধরেন যে কোনো দুর্নীতির দিকে প্রথমেই পলিটিশিয়ানদের উপরে আঙুলটা যায়, কিন্তু কারণ এছাড়া তো আর কেউ করেও না। বাংলাদেশে কেউ করে না। সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত হলো আমলাতন্ত্র বাংলাদেশে। সেই আমলাতন্ত্র চালায় কে? ঠিক আছে, সেই আমলাতন্ত্র জি, চালায় কে? এখন পলিটিশিয়ানরা নাই, আমি আপনাকে ধরে নিলাম, এখন কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। এজন্যই তো রিজার্ভ আচ্ছা, বাড়ছে। আপনি দেখেন কোন অফিসে দুর্নীতি কমেছে, কোন অফিসে ঘুষ আমি কমেছে। এখানে একটু আমি দ্বিমত একদম করি, শিওর একটা যেখানে point। আগে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আগে 2% অফিসে আমার ঘুষ, এখন কথা 3% নিচ্ছে। ভাই আমার বাহার ভাই আমার কথা হচ্ছে এখন কি তো শুনেন, politicianরা নাই, এখন কি আর পলিটিশিয়ানরা ঘুষ বন্ধ হচ্ছে না? দুর্নীতি এখন করে politicianরা- এবং পলিটিশিয়ানদের এখন তো নাই। দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণে অবশ্যই আমরা পাহারা করব। দেয়া। অবশ্যই এখন একটা- পাহারা দেন না। একটা আগামীতে জিনিস বলি আমাদের আমি দল ভাইয়ের আসলে সাথে- আমরা সেটা করব, Right, কিন্তু আপনি এখন করবেন। দুর্নীতিটা হচ্ছে না, আপনি করছে করবেন। কারা? কিন্তু ধরা যাক এখন গণমাধ্যমে বিভিন্ন ডিজিটাল মিডিয়া আমরা দেখছি না, জি। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ জি। আনছেন, সেখানে আবার যে ভুক্তভোগী সেও বলে যে না আমি আগে চাঁদা দিতাম 1000 টাকা, জি। এখন দেই 500 টাকা বলছে, কিন্তু আমরা মানে দিচ্ছে কিন্তু সে তো একদম যে নেই এই কথাটা না, আমরা বলি নাই। একমাত্র কে বলতে পারবে? ভুক্তভোগী বলতে জি। পারবে, যে বাইরে ছোট দোকান নিয়ে বসেছে, ও যেদিন বলবে আমি কোনো চাঁদা দেই না, বা ওইটা- চাঁদা নিতে কেউ কেউ আসে আসে না। নাই, সেটা বা হচ্ছে- আমার ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে। এক্স্যাক্টলি তাই। এখন রাজনীতিবিদরা নেই, তাহলে এই 500 টাকা চাঁদাবাজি হবে কেন? এখন এই হচ্ছে ওই যে- মূল জায়গা। ওই যে বললাম, তা এখন আগে যদি আপনি বলেন যে আগে পলিটিশিয়ানরা
পুলিশকে কাজ করতে দেয় নাই, চাঁদাবাজকে ধরতে দেয় নাই, তাহলে এখন তো পলিটিশিয়ানরা নাই। না ধরিয়েছে ছাড়িয়েছে, বাণিজ্য তো এখানে না, এখন যদি সে পলিটিক্যাল পাওয়ারই নাই, সাপোজ বিএনপি এখন পাওয়ারে নাই, তাহলে তার কথা ছাড়বে কেন? আমি তো বিএনপি বা স্পেসিফিক কোন দলকে বলছি না, রাজনৈতিক দল, মানে তাহলে তার ইনফ্যাক্ট কথা ছাড়বে কেন? পলিটিশিয়ানরা যদি চায় যে দেশটা ভালো হবে, অবশ্যই আপনি নিশ্চিত, আমি আমরা আশাবাদী যে বাংলাদেশ আগের মতো চলবে না। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে, জবাবদিহিতার বাংলাদেশ হবে, স্বচ্ছতার বাংলাদেশ সেটি হবে। তারেক রহমান হোক, সেটি ডক্টর শফিকুর আমি রহমান হোক, আমি আমার দলের যে কথাই, আমি যার আমার দলকে রিপ্রেজেন্ট আপনি করছি আপনার দলকে, এই কিন্তু মুহূর্তে। আমরা প্রত্যাশা করি যেই আসুক তার কাছেই যেন জনগণ নিরাপদ থাকে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ বলতে চাই জি। যে আমরা জেলা শহরে, আপনি ঢাকা শহরে ওভার ক্রাউডেড, আর জেলা শহরে আমরা পর্যাপ্ত সেবা পাচ্ছি না, ডাক্তাররা থাকতে চায় না, ইঞ্জিনিয়াররা থাকতে চায় না। এখন তার চাকরি হচ্ছে চাঁদপুরে, সে যদি ওই জায়গায় ঘুষটা বন্ধ হয়, তার ফ্যামিলি সে কখনো ঢাকায় রেখে পড়াশোনা করাতে পারবে না, তার বাচ্চার পিছনে লাখ লাখ টাকা খরচ করা তার পক্ষে সম্ভব না। এজন্যই তো এটা বন্ধ করতে হবে। এজন্যই তো চাঁদপুরে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, বা চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ শিক্ষার বান্ধব করতে হবে, তাহলেই তো উনি অফিসিয়ালদের কথা বলতেছি। আমি সেটাই বলছি, থাকছে না, ঢাকায় সে অ্যাফোর্ড করতে পারতেছে না, ঢাকায় সে 1 লাখ টাকা খরচ করতে পারতেছে, অথচ তার স্যালারি 1 লাখ টাকা না। আমি তো সেটাই বলছি বাহার ভাই, যদি চাঁদপুরের ওই শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নত মানের শিক্ষা নিশ্চিত করতে পারতো, নিশ্চয়ই তার বাচ্চাকে ওই স্কুলেই পড়াতো, তো তিনি ঢাকায় রাখতেন না। আপনার বাংলাদেশের আপনি আমলাতন্ত্রের বড় বড় জায়গায় যদি আপনি দেখেন, মফস্বলের অনেক ছেলেপেলে আছে, ওখানেও ভালো পড়াশোনা, ওরা গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে আসছে। তো এখন যারা ওই গ্রামের স্কুল থেকে পড়াশোনা করে সে ধরেন সচিব হয়েছে বা ডিসি হয়েছে অথবা একটা ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সে কিন্তু আর মফস্বলে তার ছেলেকে রাখছে না, সে পাঠিয়ে দিচ্ছে একদম ঢাকা ইংলিশ মিডিয়ামে, অথবা কারণ তার ওই যে ঘুষ দুর্নীতির প্রচুর স্কোপ আছে, সে অ্যাফোর্ড করতে পারতেছে। আমরা তো দেখতেন জেলা শহরে এই ঘুষ দুর্নীতির ঘুষটা দেয় কে? জনগণ দেয়। আর জনগণ দেয় কেন? জনগণ বাধ্য হয়। এখানে নেক্সাস আছে, আমি বলছি না যে আপনি শুধু একা পলিটিশিয়ান। যে ঘুষ খায় হ্যাঁ সে কই পায়? হ্যাঁ, তাকে কেউ না কেউ দেয়, যে দেয় সেও একটা অন্যায় চাপা দেওয়ার জন্য দেয়। সবার দায় আছে, পলিটিশিয়ানস বলেন, আপনার আমলাতন্ত্র বলেন, জনগণের সচেতনতার অভাব, সবটাই দায়ী। এখন আমাদের এই জায়গায় যে আপনারা এই যে আমরা কথা বলছি, এটা একটা সচেতনতা ক্রিয়েট করা যে আপনি ঘুষ দিবেন না, পলিটিশিয়ানরা ঘুষ নেওয়া মানে দুর্নীতি করবেন না, আমলাতন্ত্র ঘুষ খাবেন না। আমরা আশা করি যে আমাদের এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, এবং আমরা আগামী সরকার অনেক বেশি সচেতন হবে এই ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য। কারণ এই ঘুষ দুর্নীতির কারণে অতীতের এই বছরের পর বছর আমাদের দেশের জনগণ স্বাধীনতা সুফলটা পায় না। বাহার ভাই, ঘুষ বা অনিয়ম সাধারণত ডেভেলপমেন্ট ওয়ার্ককে কেন্দ্র করেই হয়। এই ডেভেলপমেন্ট ওয়ার্ক তো গভর্নমেন্ট করে, মানে পলিটিক্যাল গভর্নমেন্টই করে। হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্ট করে। তার মানে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? এখনো হচ্ছে, এখন তো আর ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না, এখন জাস্ট রুটিন কন্টিনিউ হচ্ছে। কিন্তু এটিকে তো আর উদাহরণ হিসেবে রাখা যাবে না। আমরা বিগত ফ্যাসিস্ট রিজিমের 15 বছর 7 মাস 4 দিন ওইটার থেকে বের হয়ে একটা গুড টাইমের মধ্যে যাব। সুতরাং মাঝখানে এই যে ট্রানজিশনাল টাইম, এখানে হয়তো অনেক গড়বড়ে অনেক কিছু হচ্ছে বা হতে পারে, আমরা তো একটা বেটার টাইমে যাব। সেই বেটার টাইমে যেন আমরা এটির আর পুনরাবৃত্তি না দেখি। অবশ্যই আমরা সেজন্য আমাদের এই সচেতনতা, সেজন্য আমাদের এত রক্ত, সেজন্য 24, সেজন্য আমাদের খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম। আমরা এই দেশের নাগরিক, যে জায়গায় হোক, আমি পলিটিশিয়ান, উনি একটা জায়গায় আছেন, আপনি এক জায়গায় আছেন, তো সব মিলে আমরা বাংলাদেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আর বাংলাদেশ ভালো না থাকলে আপনি আমি কেউ, বাংলাদেশটা ভালো কারা রাখতে পারে? অবশ্যই সবাই। আমরা পলিটিশিয়ানরা মেজর দায়িত্ব, মেজর পলিটিশিয়ানসরা ক্যাপ্টেন, সে লিড করবে, আমাদের তারেক রহমান সাহেব লিড করবে, এবং আমরা তার ভিশনটা মানে বাস্তবায়ন করতে, আমাদের স্বপ্ন ওনার চোখ দিয়ে দেখব। তাই যে আমাদের ধরেন বিএনপির কোটি কোটি সমর্থক আছে, এর মধ্যে হাজার বা লাখ বিশৃঙ্খল আছে, কিছু শাস্তি হচ্ছে, এবং যারা এই জায়গায় আসবেন না, যারা এটা ধারণ করতে পারবেন না, নতুন বাংলাদেশ ধারণ করতে পারবেন না, নতুন বাংলাদেশ দরকার নেই তো আমাদের তো বাংলাদেশ বানানো দরকার। স্বচ্ছতা, জবাবদিহিতা, আমাদের তো নতুন করে একটা বাংলাদেশ বানানো দরকার নেই। যেটা আমরা যে অতীতে যা হয়েছে সেটার পরিবর্তনের কথা আমরা সময়কে বদলাবো, যে সময়টা বদলাবো, সেই সময়টাকে আমি নতুন বলছি। সেখানে আপনার যে যদি যারা ধারণ করতে পারবেন না, তারা অবশ্যই দল থেকে ছিটকে যাবেন, এটা আমি অন্তত নিজে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জন্য আপনি বাহার প্রতিবাদ করবেন নিশ্চয়ই, আমরা সে বিশ্বাস রাখি। যেমন ক্যালেন্ডারের পাতা বদলায় না, যেন সময় যেন বদলায়, এই প্রত্যাশা তো আমাদের সময়। এই জন্য আসলে বাহার ভাই বললেন রাজনীতিকরা অধিনায়কত্ব করবেন, জনগণকেও তো পাহারা দিতে হবে, জনগণ যেন ভয় না পায় সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কার?
জনগণ আসলে এই রাজনীতিবিদদের রেটরিক স্বপ্ন এগুলো দেখতে দেখতে এতটা বিরক্ত, তারা এখন রেজাল্ট দেখতে চায় এবং সেই রেজাল্টগুলো শর্ট টার্ম রেজাল্ট। কেন শর্ট টার্ম? যেমন আমি একটু আগে বলেছি দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাস্তাঘাটে সে নিরাপদ কিনা, এই বিষয়গুলো যখন সে দেখতে শুরু করে তখন আস্তে আস্তে সে মিডিয়াম টার্ম নিয়ে চিন্তা করে যে আমি আচ্ছা এই এখন যদি রাষ্ট্রের প্রয়োজনে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার করা হয় আমি সমর্থন দেব। দেন হচ্ছে লং টার্ম। আমি যদি এখনই তাকে বলি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, সুইজারল্যান্ড হয়ে যাবে, এগুলিতে মানুষ হবে না। আর সমর্থন দেবে না। অন্তত বাংলাদেশটাকে বাংলাদেশ হোক। বাংলাদেশ হোক এবং সেটা পিওরলি বাংলাদেশ হোক, যেটা আপনি বলেছেন নতুন বাংলাদেশ দরকার নাই, তারপরে সোনার বাংলাদেশও দরকার নেই। আধুনিক স্বর্ণার বিভিন্ন বিশেষণ দিয়ে আমরা বাংলাদেশকে মাঝে মধ্যে দূরে সরিয়ে ফেলি, দরকার নেই। আমার নিজের দেশ বাংলাদেশ, এটিকে আমরা গড়ে তুলি। জি, ধন্যবাদ ডক্টর জামিল আহমেদ, ধন্যবাদ বাহার ভাই, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।